সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি মোহাম্মদ স্বপন চৌধুরী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সাউথ পয়েন্ট কলেজ, বারিধারা, ঢাকা। তো তোমাদের সামনে আবারও হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের নতুন একটা বিষয় নিয়ে, যে বিষয়টি তোমরা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যেটা অনুভব করবে, এবং বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগ থেকে বাণিজ্য বিভাগে এসেছো, নবম দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ ছিল এবং একাদশ শ্রেণীতে এসে বাণিজ্য বিভাগে এসেছো, তাদের জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। যে আমি হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে গেলে আমাকে সবার প্রথম যেটি জানতে হবে সেটা হচ্ছে হিসাব। তো হিসাব নিয়ে আমাদের মূলত আজকের এই ক্লাস। তো আমরা একটু এগিয়ে যাই। হিসাবের ইংরেজি হচ্ছে অ্যাকাউন্ট। এটা আমাদের অধ্যায়ের নাম, হিসাব। এরপর হিসাবের ধারণা। ইংরেজি অ্যাকাউন্ট শব্দ দ্বারা হিসাব বা হিসাব খাতকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই অ্যাকাউন্ট শব্দটি প্রাচীন ফরাসি শব্দ অ্যাকাউন্টের থেকে উদ্ভবিত, অ্যাকাউন্টের। ঠিক আছে, এবং শব্দটি হচ্ছে ফরাসি শব্দ, এটা যার অর্থ গণনা করা বা হিসাব রাখা। তবে আবেদনিক অর্থে হিসাব বলতে আমরা জমা খরচের বিবরণীকে বুঝিয়ে থাকি। ঠিক আছে, জমা খরচের আবেদনিক অর্থে জমা খরচের বিবরণীকে আমরা হিসাব বুঝে থাকি। ঠিক আছে, হিসাব রক্ষণের নিয়ম অনুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজানো ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পত্তি, আয় ব্যয় সংক্রান্ত লেনদেনের প্রকৃতি বা সত্তা বিশ্লেষণ করে যখন হিসাবের বইতে সংক্ষেপে লিপিবদ্ধ করে তাকে হিসাব খাত বলে, বা হিসাব খাত বলে। ঠিক আছে, প্রত্যেকটা লেনদেনে কি থাকবে, একাধিক পক্ষ থাকবে এবং প্রত্যেকটা পক্ষকে আমরা কি বলবো, এক একটা হিসাব বলবো। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অফিস ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা। অফিস ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা। এখানে অফিসের ভাড়া একটা হিসাব এবং অপরটা হলো নগদান হিসাব। যে আমি অফিস ভাড়া নগদে প্রদান করেছি, এই জন্য অফিস ভাড়া একটা হিসাব, নগদান একটা হিসাব। ঠিক আছে, এরপর আমরা এগিয়ে যাই। হিসাবের সংজ্ঞা, আমরা যদি একটু আগে বলেছি হিসাবের ধারণায়, সংজ্ঞাটা দেখে কি বলেছে। হিসাবশাস্ত্রের নীতি ও পদ্ধতি অনুযায়ী যথাযথভাবে লেনদেনসমূহের বিশ্লেষণ করে সমজাতীয় আয় ব্যয়, সম্পত্তি, দায় এবং ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুযায়ী পৃথকভাবে সংক্ষিপ্ত আকারে সাজিয়ে হিসাবের বইতে উপযুক্ত শিরোনামের অধীনে পৃথক পৃথক স্থানে লিপিবদ্ধ করাকেই হিসাব বলে। পৃথক পৃথক স্থানে লিপিবদ্ধ করাকে আমরা, একটা হিসাব কিন্তু অনেকগুলো স্টেপ বা প্রক্রিয়ার সাথে কি থাকে, জড়িত থাকে। একে আমরা প্রথমে কি করে থাকি, জাবেদে লিপিবদ্ধ করি, এরপর এটা কোথায় যায়, খতিয়ানে যায়, খতিয়ান থেকে কোথায় যায়, রেওয়া মিলে যায়, এবং রেওয়া মিল থেকে আমরা কোথায় লিপিবদ্ধ করি, আর্থিক বিবরণীতে যাই। তাহলে এগুলো কিন্তু পৃথক পৃথক স্থানে কি হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। একবার যখন আমি জাবেদাতে অন্তর্ভুক্ত হলো প্রাথমিক বইতে, এবং প্রাথমিক বই থেকে পরবর্তীতে এটি বিভিন্ন বই থেকে হয়ে যাবে, হিসাবের ধরন বা প্রকৃতি অনুযায়ী কী হয়ে যাবে, লিপিবদ্ধ হয়ে যাবে। আরও সহজভাবে বললে, নির্দিষ্ট হিসাবকাল শেষে সমজাতীয় লেনদেনগুলোকে একত্র করে হিসাব বিজ্ঞানের সুনির্দিষ্ট নীতি অনুসারে যথাযথভাবে পৃথক শিরোনামে মাধ্যমে যে তালিকা প্রস্তুত করে তাকে হিসাব বা হিসাব খাত বলে। এখানে দেখো, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, সমজাতীয় লেনদেনগুলোকে। এখন মনে করো আমি হিসাবের বই রাখলাম, যে বিজ্ঞাপন হিসাব। এখন আমার প্রতিষ্ঠানে এই বছর, সারা বছর যাবত যত বিজ্ঞাপন হয়েছে, ওই বিজ্ঞাপন হিসাবের বই থেকে কী হবে, লিপিবদ্ধ হবে। ক্রয় হিসাব, আমার এই বছরে যত ক্রয়ের লেনদেন হয়েছে, ওই ক্রয় হিসাবের বই থেকে কী হবে, লিপিবদ্ধ হবে। এই জন্য কিন্তু সমজাতীয় লেনদেনগুলোকে আমি আলাদা আলাদা শ্রেণীবিভাগ করে আলাদা আলাদা হিসাবের ছক কেটে ওই ছকে আমি কী করবো, এগুলোকে লিপিবদ্ধ করব। ঠিক আছে, এবং হিসাব হলো কোনো নির্দিষ্ট সময় সংগঠিত একই জাতীয় লেনদেনগুলোকে নির্দিষ্ট শিরোনামের অধীনে প্রকৃতি অনুযায়ী সাজিয়ে ডেবিট ক্রেডিট বিন্যাস করে। এই কথাটা দেখো গুরুত্বপূর্ণ, ডেবিট ক্রেডিট বিন্যাস করে। আবার এক পক্ষ কী থাকবে, ডেবিট, আর এক পক্ষ ক্রেডিট। এই ডেবিট ক্রেডিটকে কী করতে হবে, বিন্যাস করতে হবে। সংক্ষিপ্ত বিবরণী আকারে সংক্ষেপণ করার কৌশল, সংক্ষিপ্ত বিবরণী আকারে সংক্ষেপণ করার কৌশল। এখন এখানে আরেকটা বিষয় আছে, হিসাব কিন্তু হিসাবের দুইটা মিনিং আছে। যেমন একটা হিসাব হচ্ছে হিসাব খাতকে আমরা বুঝে থাকি, যে এটা হিসাব খাত, এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা সম্পদ, এটা দায়, এটা একটা হিসাব খাত। আরেকটা হিসাব হচ্ছে যদি বলে যে নগদান হিসাব প্রস্তুত করো, বা তোমার মূলধন হিসাব প্রস্তুত করো, বা যদি বলে আসবাবপত্রের হিসাব প্রস্তুত করো, এই যে হিসাব প্রস্তুত করতে বলে, এটা হচ্ছে মূলত কী করা, খতিয়ান প্রস্তুত করা। হিসাব প্রস্তুত করা মানে হচ্ছে কি, খতিয়ান প্রস্তুত করা। এবং খতিয়ান মূলত এটা করে থাকে যে শ্রেণীবিন্যাস করে থাকে, এবং সেটা সংক্ষিপ্ত আকারে কী করে থাকে, সংক্ষেপণ করে সেটা লিপিবদ্ধ করে থাকে। তাহলে তার মানে হিসাব দিয়ে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে হিসাব খাত বুঝে থাকি, আরটা হচ্ছে খতিয়ানে লিপিবদ্ধকরণকে আমরা কী বলে থাকি, হিসাব। যদি বলে হিসাব প্রস্তুত করো, আমরা খতিয়ানে লিপিবদ্ধকরণকে আমরা কী বলে থাকি, হিসাব বুঝে থাকি। এরপরে দেখো আমরা কি, এরপরে হিসাবের বৈশিষ্ট্য দেখো। শিরোনাম, প্রত্যেকটা হিসাবের নির্দিষ্ট শিরোনাম থাকে। যেমন ভূমি হিসাব, দালান কোঠা হিসাব, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, প্রত্যেকটা হিসাবের কি থাকবে, তোমার আলাদা শিরোনাম থাকবে। নির্দিষ্ট কাঠামো,
প্রত্যেকটা হিসাবের নির্দিষ্ট কাঠামো থাকবে। যেমন আমরা যদি খতিয়ান প্রস্তুত করতে চাই, খতিয়ান প্রস্তুতি দেখবে যে টি ছক রয়েছে, টি ইংরেজি টি অক্ষরের মতো কি থাকবে দেয়া থাকবে, একদিকে কি থাকবে ডেবিট আর একদিকে কি থাকবে ক্রেডিট থাকবে, ঠিক আছে, ডেবিট ক্রেডিট এরকম থাকবে, ঠিক আছে, এরকম ডেবিট ক্রেডিট, ডেবিট দিকে ডেবিট সাইড, ডেবিট সাইডের লেনদেনগুলো লিপিবদ্ধ হবে এবং ক্রেডিট দিকে ক্রেডিট সাইডের লেনদেনগুলো লিপিবদ্ধ হবে। যেমন মনে করো একটা লেনদেন ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, এটা মনে করো ক্রয় হিসাব, ঠিক আছে, এটা ক্রয় হিসাব, তাহলে ক্রয় হিসাবে ডেবিট দিকে কী হবে লেনদেনটা লিপিবদ্ধ হবে, ঠিক আছে, এখানে বিবরণে লিখবো নগদান হিসাব, এরকম বিষয়টি। এই বিস্তারিত আমরা আলোচনা করব খতিয়ান নামে যে অধ্যায় আছে ওখানে আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করব। এরপরে দেখো যে লেনদেন লিপিবদ্ধকরণ, পৃথক পৃথক প্রত্যেকটি শিরোনাম হিসাব কাঠামোতে সংগঠিত লেনদেনের প্রকৃতি হিসেবে ডেবিট ক্রেডিট এর দিকে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়। প্রত্যেকটা লেনদেন কিন্তু আমরা তারিখের ক্রমানুসারে কী করে থাকি লিপিবদ্ধ করে থাকি। যেমন মনে করো জানুয়ারির 1 তারিখে একটা লেনদেন ঘটলো যে মিস্টার রহিম নগদ 1 লক্ষ টাকা, 20,000 টাকার যন্ত্রপাতি ও 30,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে শুরু করলো, তো এটা একটা লেনদেন 1 তারিখের। আবার মনে করো 5 তারিখে একটা লেনদেন ঘটলো, বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো 5,000 টাকা, তো এইটা একটা লেনদেন। তো এই লেনদেনগুলিকে আমরা কী করবো যে তারিখের ঘরে বা আমরা সুনির্দিষ্ট যে ঘর রয়েছে কাঠামো বা ছক রয়েছে সেই ছকে আমরা কী করবো এটাকে লিপিবদ্ধ করবো এবং ডেবিট ক্রেডিট অনুযায়ী কী করবো টাকার ঘরে টাকা লিখবো। তাহলে এটা হচ্ছে কি লেনদেন লিপিবদ্ধকরণ। এরপর হচ্ছে ফলাফল নিরূপণ, নির্দিষ্ট শিরোনামের অধীন লিপিবদ্ধ লেনদেনগুলোকে আলাদা আলাদাভাবে সমষ্টিকরণ বা যোগফল নির্ণয় করা হয়। যখন আমি প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা ঘরে লিপিবদ্ধ করব, যেমন নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, ওই মাসের যত নগদান লেনদেন হয়েছে, যত ক্রয় হয়েছে, যত ক্রয় বিক্রয় হয়েছে, সবগুলো লেনদেন ওই একই ঘরে লিপিবদ্ধ হয়ে সেগুলো যোগফল কী করবো আমরা নির্ণয় করবো এবং যোগফল নির্ণয়ের মাধ্যমে আমরা যে ঘাটতি পাবো সেই ঘাটতিকে আমরা ব্যালেন্সের মাধ্যমে কী করবো প্রকাশ করব। এটা হচ্ছে তোমার ফলাফল নিরূপণ। এরপর জের বা উদ্ধৃতি নির্ণয়, যেটা আমরা একটু আগেই বললাম যে নির্দিষ্ট সময় উভয় দিকে ডেবিট ক্রেডিট টাকা বসিয়ে আমরা ডেবিট ক্রেডিটের পার্থক্য যেটা বা ব্যবধান যেটা পাবো সেটাকে আমরা ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি আকারে কী করবো রূপান্তর করব। যেই পাশে টাকা ঘাটতি থাকবে সেটাকে আমরা ব্যালেন্স সিডি বলবো এবং এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসের প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি হিসাবে কী হবে প্রকাশিত হবে। এরপরে দেখো গেছে স্থানান্তরকরণ, হিসাবের জের নিরূপণের পর নির্দিষ্ট সময় শেষে ফলাফল জানার জন্য দায় সম্পত্তি সংক্রান্ত হিসাবগুলোর উদ্ধৃত নির্ণয় এবং নামিক বা আয় ব্যয় সংক্রান্ত হিসাবগুলোর মুনাফা হিসাব অর্থাৎ আয় ব্যয় হিসাব স্থানান্তর করতে হবে। তার মানে এখানে কিন্তু আমরা আর্থিক বিবরণেও একটা হিন্টস পেয়ে গেলাম। যেমন আমরা দায় বা সম্পত্তি আমরা কোথায় লিপিবদ্ধ করি, দায় বা সম্পত্তিগুলো আমরা লিপিবদ্ধ করি আর্থিক অবস্থার বিবরণীতে এবং আয় ব্যয় নির্ণয় করে থাকি আমরা বিশদ আয় বিবরণীতে, ঠিক আছে। তাই হিসাবগুলো আমরা প্রাথমিকভাবে যাবে দেয় খতিয়ানে রেয়া মিলে, তারপর আমরা কোথায় নিয়ে যাব এটাকে আর্থিক অবস্থার বিবরণীতে নিয়ে যাব। এরপর দেখো কি আছে সমাপ্তি রেখা, মানে ক্লোজ করা হিসাব, যখন হিসাব ক্লোজ হবে তখন আমরা কী করবো এর নিচে এভাবে দুইটা মনে করো 30,000 টাকা একটা হিসাবের ব্যালেন্স আসবে 30,000, এবার দুইটা দাগ দিয়ে দেবো, এটাকে বলে জেড টানা বা ব্যালেন্স টানা বা সমাপ্তি রেখা বলে একে, ঠিক আছে। এইভাবে আমরা কী করবো, এটা হচ্ছে হিসাবের বৈশিষ্ট্য, হিসাবকে আমরা এইভাবেই মূলত সংরক্ষণ করব। এরপরে দেখো হিসাবের শ্রেণীবিভাগ, ঠিক আছে। সনাতন পদ্ধতি, আচ্ছা সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে তোমার দুই প্রকার মূলত, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। এখন ব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার হতে পারে, দেনাদার পাওনাদার। এখন দেনাদার কখন তৈরি হয়, যখন আমরা বাকিতে পণ্য বিক্রি করি বা সেবা প্রদান করি তখন দেনাদার হিসাব কী হয় তৈরি হয়। আর পাওনাদার হচ্ছে যখন আমরা বাকিতে পণ্য ক্রয় করি, ঠিক আছে, বাকিতে পণ্য ক্রয় করি তখন সেটা হচ্ছে পণ্য হতে পারে বা বাকিতে যদি কোনো সম্পদও ক্রয় করি তখন কী তৈরি হবে পাওনাদার হিসাব তৈরি হবে। এটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব আরও একটা হিসাব থাকতে পারে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবও কিন্তু একটা ব্যক্তিবাচক হিসাব হতে পারে যেহেতু এটা প্রতিষ্ঠান। এরপর দেখো অব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব বা নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাব হচ্ছে যেগুলো সম্পদ, আমরা জানি যে নগদ টাকা, ব্যাংক, ঠিক আছে, দেনাদার, এগুলো কিন্তু সম্পদ। দেনাদার যদিও সম্পদ কিন্তু অব্যক্তিবাচক হিসাবে তোমার সম্পত্তিবাচক হিসাব যেগুলো, যেমন ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, যেগুলো একদম প্রকৃত সম্পদ যেগুলো সেগুলোকে আমরা বুঝে থাকি। এরপর হচ্ছে নামিক হিসাব, সাধারণত আয় ব্যয়বাচক হিসাবকে বর্তমানে আমরা যেটাকে আয় ব্যয়বাচক হিসাব নামে জানি সেটা পূর্বে ছিল কি নামিক হিসাব, ঠিক আছে। সকল প্রকার আয় এবং ব্যয়, যেমন আয়ের উদাহরণ যদি আমরা বলি বিক্রয়, সেবা আয়, শিক্ষানবিশ সালামি বা প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, এগুলো হচ্ছে আয়। আর আমরা ব্যয়কে ধরে থাকতে পারি যেমন ক্রয় থাকতে পারে, বিজ্ঞাপন থাকতে পারে, প্রদত্ত বাট্টা থাকতে পারে, প্রদত্ত কমিশন থাকতে পারে, ঠিক আছে। এই জাতীয় খরচগুলো হচ্ছে তোমার কি নামিক হিসাব। আমরা এর পরের স্টেপে যাই। পরের স্টেপে দেখো যে হিসাবের শ্রেণীবিভাগ আধুনিক পদ্ধতি। তো আধুনিক পদ্ধতিতে হিসাব কিন্তু দুইটা ভিত্তি রয়েছে আধুনিক পদ্ধতির। প্রথম ভিত্তি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সংক্রান্ত হিসাব। হ্যাঁ, আর্থিক বিবরণী সংক্রান্ত হিসাবকে আমরা তিন ভাগে ভাগ করেছি, যেমন কী কী
সম্পত্তি হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। আচ্ছা, সম্পত্তি হিসাব কি? সম্পত্তি হচ্ছে তোমার, সাধারণত আমরা এখানে 4 ধরনের সম্পত্তিকে দেখতে পাই। একটা হচ্ছে স্থায়ী সম্পত্তি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পত্তি, আর হচ্ছে অলিক সম্পত্তি। এই 4 জাতীয় সম্পত্তি আমরা দেখে থাকি এবং এর উদাহরণ আমি পরবর্তীতে দিচ্ছি, বিস্তারিত উদাহরণ পরবর্তীতে দিচ্ছি। এবার দায় হিসাব। দায় হিসাবে থাকো যে আমাদের দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়। এবং সাধারণত দীর্ঘমেয়াদী দায় হচ্ছে যে 1 বছরের বেশি সময়ের জন্য যে দায়গুলো থাকে সেগুলো হচ্ছে দায় হিসাব, ঠিক আছে, বা দীর্ঘমেয়াদী দায় হিসাব। 1 বছরের কম সময়ের জন্য যে দায় সেগুলো হচ্ছে চলতি দায়। মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাব হচ্ছে যে প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের অধিকারকে আমরা কি বলে থাকি? মালিকানা সত্ত্ব বলে থাকি। যেমন মনে করো তোমার কাছে যদি 100 টাকা থাকে, ঠিক আছে, 100 টাকা হচ্ছে তোমার সম্পদ। তার ভিতরে মিস্টার করিম তোমার কাছে 20 টাকা না পায়, তুমি তার কাছে বাকিতে পণ্য বিক্রি করেছো, সে তোমার কাছে 20 টাকা পায়। তাহলে 100 থেকে যদি 20 কে মাইনাস করি তাহলে এখানে থাকে কত? 80 টাকা। এই 80 টাকা হচ্ছে মালিকানা সত্ত্ব। মানে তৃতীয় পক্ষের পাওনা দাবি, সম্পদ থেকে তৃতীয় পক্ষের পাওনা দাবি মেটানোর পর যা থাকবে তা হচ্ছে মালিকানা সত্ত্ব। এবং এই মালিকানা সত্ত্বে কী কী থাকে? মালিকানা সত্ত্বে সাধারণত আমরা মালিকানা সত্ত্বের যদি আমরা হিসাব সমীকরণের ভিত্তিতে ধরি, এটা পরবর্তীতে আছে হিসাব সমীকরণের ভিত্তি। মালিকানা সত্ত্বে সাধারণত থাকে মূলধন জাতীয় যে হিসাবগুলো রয়েছে, যেমন মূলধন, সাধারণ সঞ্চিতি, ঠিক আছে, উত্তোলন, এগুলো মালিকানা সত্ত্ব সংক্রান্ত হিসাব। এরপর দেখো যে আয় ব্যয়, আয় বিবরণী সংক্রান্ত হিসাব। আয় বিবরণীতে 2 ধরনের থাকে, আয় হিসাব, ব্যয় হিসাব। এটা আমরা আর্থিক বিবরণীতে আমরা দেখব যে এর 2টা ফরম্যাট আমরা করে থাকি। সেবামূলক প্রতিষ্ঠানের জন্য একটা ফরম্যাট, আর হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য একটা ফরম্যাট। সকল প্রকার আয় হচ্ছে আয় হিসাব। এখানে সব ধরনের আয় আমরা করে থাকি, যেমন প্রত্যক্ষ আয় রয়েছে, পরোক্ষ আয় রয়েছে, ঠিক আছে, আবার তোমার অপরিচালন আয়ও রয়েছে এখানে আয় হিসাবে। আর ব্যয় হিসাব হচ্ছে তোমার আমরা সাধারণত যে ব্যয় করে থাকি, যেগুলো যেটা নিয়মিত ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয় রয়েছে এখানে, এগুলো ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হবে। সাধারণত এই আয় ব্যয় হিসাবকে আমরা মুনাফা জাতীয় যে আয় ব্যয় হয়ে থাকে সেই আয় ব্যয়কে বুঝে থাকি, মানে যে ব্যয়গুলো আয় অথবা ব্যয়গুলো নিয়মিত হয়ে থাকে সেই আয় বা ব্যয়কে আমরা এখানে বুঝে থাকি। এরপরে দেখো এখানে হিসাবের শ্রেণীবিভাগ, হিসাব সমীকরণের ভিত্তিতে শ্রেণীবিভাগ। হিসাব সমীকরণের ভিত্তিতে শ্রেণীবিভাগ দেখো 4 ধরনের হিসাব রয়েছে। আমরা এইগুলো, এই হিসাব সংক্রান্ত আলোচনা আমরা সামনে আরও পাবো, ঠিক আছে। আমি এখানে একটু সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি। এখানে স্থায়ী সম্পদ, ঠিক আছে। স্থায়ী সম্পদ কোনগুলো? যেগুলোর স্থায়িত্ব অনেক দিন, মানে যেগুলো আমরা একবার ক্রয় করা হলে এই এই সম্পদ থেকে অনেক বছর পর্যন্ত কী পাওয়া যাবে? সুবিধা পাওয়া যাবে, যার উপযোগিতা 1 বছরে শেষ হবে না, আরও অনির্দিষ্ট কাল পর্যন্ত এখান থেকে কী পাওয়া যাবে? সুবিধা, উপযোগিতা শেষ হয়ে যায় না সহজে। মানে 1 বছরের ভিতরে উপযোগিতা শেষ না হয়, যার উপযোগিতা অনেক বছর কালব্যাপী বা অনেক সময় কালব্যাপী কী থাকবে? অব্যাহত থাকবে, তাকে আমরা স্থায়ী সম্পদ বলতে পারি। যেমন ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, কলকব্জে, যন্ত্রপাতি, সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, ঠিক আছে, ফ্রাঞ্চাইজিং, ইজারার সম্পত্তি, ঘোড়া ও গাড়ি, আইন বই, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি? স্থায়ী সম্পদ। আর বিনিয়োগ হচ্ছে কি? বিনিয়োগ আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে পারি, যেমন সঞ্চয়পত্র হতে পারে, বিনিয়োগ হতে পারে, বন্ড হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, এগুলোকে আমরা বিনিয়োগ বলতে পারি, ঠিক আছে। শেয়ার সিকিউরিটি হতে পারে, এগুলো বিনিয়োগ। চলতি সম্পদ, যার উপযোগিতা 1 বছরের কম সময়ের ভিতরে কী হয়ে যায়? শেষ হয়ে যায়, সেগুলোকে আমরা চলতি সম্পদ বলে থাকি। এবং এই যে সম্পদ নিয়মিতভাবে কী হয়ে থাকে, নিয়মিত হয়ে থাকে যে লেনদেনগুলো, সেটা তাকে আমরা চলতি সম্পদ বলতে পারি। যেমন নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার বা প্রাপ্য হিসাব, ঠিক আছে, প্রাপ্য বিল, অগ্রিম খরচ, বকেয়া আয়, এই জাতীয় যত হিসাব আছে সব হচ্ছে চলতি সম্পদ। আর অলিক সম্পদ, অলিক সম্পদকে আমরা বলি কাল্পনিক সম্পদ। সাধারণত এগুলো প্রতিষ্ঠানের প্রাথমিক ব্যয় সংক্রান্ত যে খরচগুলো রয়েছে সেগুলোকে আমরা অলিক সম্পদ বলে থাকি। যেমন প্রতিষ্ঠান শুরু হওয়ার আগে কিছু ব্যয় হয়ে থাকে প্রতিষ্ঠানের জন্য, যেমন লাইসেন্স নবায়ন ফি বা প্রাথমিক খরচ বা শেয়ার অবহার, ঠিক আছে, বা বিলম্বিত বিজ্ঞাপন, এই জাতীয় খরচগুলোকে আমরা বলে থাকি যে অলিক সম্পদ, ঠিক আছে। এরপর দেখো দায়। দায় 2 ধরনের হতে পারে, দীর্ঘমেয়াদী দায় আর হচ্ছে চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে যার সাধারণত দীর্ঘমেয়াদী দায় 5 বছর মেয়াদের বা এর বেশি হয়ে থাকে, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। যেমন ঋণ, ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার, এগুলো দায় হতে পারে। এবার চলতি দায়, চলতি দায় হচ্ছে যার উপযোগিতা 1 বছরের ভিতরে শেষ হয়ে যায়, পরবর্তী বছর আবার নতুন করে উপযোগ কী হয়? তৈরি হয়, এগুলো চলতি দায় বলে। যেমন প্রদেয় বিল, প্রদেয় নোট, পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, অগ্রিম আয়, অনুপার্জিত সেবায়, এগুলো হচ্ছে চলতি দায়, ঠিক আছে। মালিকানা সত্ত্বে, এই মালিকানা সত্ত্বকে ভাঙলে আমরা 4 ধরনের হিসাব পেয়ে থাকি, ঠিক আছে। যেমন মূলধন, উত্তোলন, আয় ব্যয়। যেমন আমরা যদি এটা এই হিসাব সমীকরণের ভিত্তিতে যদি করে থাকি, এখানে A + OE, ঠিক আছে, এর মানে হচ্ছে লায়াবিলিটি, এ হচ্ছে অ্যাসেট বা সকল সম্পদ আর কি, এল হচ্ছে লায়াবিলিটি বা দায়,
আর ও হচ্ছে ওনার সিকিউরিটি। এখন এই ওনার সিকিউরিটিকে ভাঙলে কিন্তু আরও কিছু জিনিস পাওয়া যায়, যেমন কী কী পাওয়া যায়? সি ক্যাপিটাল, আর রেভিনিউ, ইএক্স এক্সপেন্স, এবং ডি হচ্ছে ড্রয়িংস উত্তোলন। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এই আয় এবং ব্যয় থেকে আয় এবং ব্যয়কে যদি মাইনাস করি তাহলে এখানে কি পাওয়া যাবে? কিন্তু নিট মুনাফা পাওয়া যাবে। আয় ব্যয়কে মাইনাস করলে পাওয়া যাবে নিট মুনাফা, মানে এই যে রেভিনিউ থেকে যদি এক্সপেন্সকে মাইনাস করি তাহলে পাওয়া যাবে নিট প্রফিট। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আয় ব্যয়ের ভিতরে কী লুকিয়ে আছে? নিট মুনাফা লুকিয়ে আছে। তাহলে মূলধনের সাথে যদি নিট মুনাফাকে ভাঙাই, আয় প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, তাহলে আয় থেকে ব্যয়কে মাইনাস করলে আমরা কী পাবো? নিট মুনাফা পাবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের হিসাব সংক্রান্ত বিষয়। তখন আমরা এখানে রাফ খাতা নামে একটা অপশন রেখেছি। আচ্ছা, রাফ খাতাটা পরে দেখাচ্ছি আমরা। এখানে আরেকটা গাণিতিক উদাহরণ দিয়েছি, দেখো এখানে এই গাণিতিক উদাহরণ দিয়ে দেখো যেখানে প্রশ্ন আছে আর এখানে সমাধান আছে। এখানে দেখো যে কিছু প্রশ্ন বলছে, কবির এন্টারপ্রাইজ নগদ 1,00,000 টাকা এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তো এটা সনাতন পদ্ধতিতে কী হিসাব হবে আর আধুনিক পদ্ধতিতে কী হিসাব হবে? এটা সনাতন, যেমন আমরা যদি এটাকে জাবেদা করি, জাবেদা অনুযায়ী যদি হিসাবগুলোকে সাজিয়ে নিই, যে সে কী নিয়ে ব্যবসা শুরু করেছে, নগদ নিয়ে শুরু করেছে এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। নগদ হচ্ছে সম্পদ, নগদের হিসাব ডেবিট, ঋণ ক্রেডিট, মূলধন ক্রেডিট। তাহলে সনাতন পদ্ধতিতে নগদ হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আর আধুনিক পদ্ধতিতে নগদ হচ্ছে সম্পদ। ঠিক অনুরূপভাবে ঋণ হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব হচ্ছে ঋণটা আমরা কোনো ব্যক্তি থেকে নিব অথবা ব্যাংক থেকে নিব, এই কারণে ঋণ হচ্ছে কি ব্যক্তিবাচক হিসাব, এবং এটি আধুনিক পদ্ধতি হচ্ছে দায়। মূলধন হিসাব, মূলধনকে ব্যক্তিবাচক হিসাব ধরা হতো। ঠিক আছে, যেহেতু এর সাথে ব্যক্তি মালিক বা প্রতিষ্ঠান জড়িত, এই জন্য এটাকে আমরা ব্যক্তিবাচক হিসাব ধরতাম, কিন্তু বর্তমান সময়ে এটাকে আমরা মালিকানা সত্ত্ব হিসেবে বিবেচিত করি। 2, বাকিতে আসবাবপত্র ক্রয়। আমরা একটু আগেই বলেছিলাম যে বাকিতে লেনদেন হলে আমরা কী তৈরি হবে? এখানে বাকিতে বা ধারে লেনদেন হলে এখানে পাওনাদার বা প্রতি হিসাব তৈরি হবে। এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট। আমি আসবাবপত্র যেহেতু ক্রয় করেছি, আসবাবপত্র ডেবিট হবে আর পাওনাদার ক্রেডিট হবে। এবং সনাতন পদ্ধতিতে আসবাবপত্র হচ্ছে সম্পত্তিবাচক হিসাব এবং পাওনাদার হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, এবং আধুনিক পদ্ধতিতে সম্পদ আর পাওনাদার হচ্ছে দায়। এরপর আমরা দেখি 3 নম্বর লেনদেন, করিমেন সন্সের নিকট নগদে বিক্রয়। আমি নগদ টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো নগদ হচ্ছে সম্পত্তিবাচক হিসাব আর বিক্রয় হচ্ছে নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব, এটা সনাতন পদ্ধতিতে। আধুনিক পদ্ধতিতে নগদ হচ্ছে সম্পদ আর বিক্রয় হচ্ছে আয়। ঠিক আছে, এরপর দিকে ব্যাংকে জমা দেওয়া হলো। তো ব্যাংকে জমা দিয়েছি, টাকা ব্যাংক পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নগদ হিসাব ক্রেডিট। তাহলে সনাতন পদ্ধতিতে ব্যাংক হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর নগদ হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, কিন্তু আধুনিক পদ্ধতিতে দুটোই সম্পদ, ব্যাংকও সম্পদ, নগদও কি সম্পদ। এরপর দেখো পাওনাদারকে চেকে পরিশোধ করা হলো, পাওনাদারকে আমরা চেকে পরিশোধ করেছি। ঠিক আছে, সম্পত্তিবাচক, এখানে একটা বিষয় আছে, পাওনাদারকে চেকে পরিশোধ করা হলো। আচ্ছা, পাওনাদারকে যদি আমরা চেকে পরিশোধ করি, এখানে ব্যাংক হিসাব হবে, কারেকশন করো না, ব্যাংক হিসাব এটা, এবং ব্যাংক হিসাব হবে তোমার ব্যক্তিবাচক হিসাব। ঠিক আছে, তাহলে পাওনাদার হিসাব হচ্ছে ডেবিট, এটা ব্যক্তিবাচক হিসাব, এটা দায়, এবং ব্যাংকও ব্যক্তিবাচক হিসাব, এটা কী হবে? এটা পরবর্তীতে হবে আধুনিক পদ্ধতিতে সম্পদ হবে। এরপর আমরা দেখি পরবর্তী স্লাইডটা, দেখি পরবর্তী স্লাইড আমরা নাম রেখেছি রাফ খাতা নামে। মানে আমরা টোটাল যে সামারি করলাম, এই সামারিগুলোকে এখানে একটু আলোচনা সামারাইজ করে নেব, যে হিসাবগুলোকে। যেমন আমরা একটু আগে বলেছিলাম যে সম্পদের যে ভাগগুলো রয়েছে, সম্পদের 4টি ভাগ রয়েছে। প্রথম কি ছিল? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদে কী কী বলেছি আমরা? আচ্ছা, সম্পদের কিন্তু আমরা যদি আরেকটা ভাবে করি, আচ্ছা, সম্পদে স্থায়ী সম্পদ কিন্তু আবার দুইটা পার্ট রয়েছে। পার্ট দুটোকে কি? দৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদ। আচ্ছা, দৃশ্যমান সম্পদ কী কী? সাধারণত আমরা স্থায়ী সম্পদের ভিতর ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, যেগুলো চোখে দেখা যায়, স্পর্শ করে যায়, এবং যার কী রয়েছে? বাজার মূল্য রয়েছে বা আর্থিক মূল্য রয়েছে, তাকে আমরা দৃশ্যমান সম্পদ বলে থাকি। আর অদৃশ্যমান সম্পদ হচ্ছে যা চোখে দেখা যায় না, কিন্তু ব্যবসায়ের মুনাফা অর্জনে কী করে? ভূমিকা পালন করে। এই জাতীয় সম্পদগুলোকে আমরা বলে থাকি অদৃশ্যমান সম্পদ। যেমন সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, এগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পদ। এটা হচ্ছে স্থায়ী সম্পদ। এরপর আমরা দেখি দীর্ঘমেয়াদী সম্পদ, যেটা ছিল দীর্ঘমেয়াদী সম্পদ বা বিনিয়োগ। এখানে কি কি থাকে? এখানে বিনিয়োগ থাকতে পারে, সঞ্চয়পত্র থাকতে পারে,
বিনিয়োগ সঞ্চয়পত্র, শেয়ার ক্রয় থাকতে পারে, শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়, ইত্যাদি এগুলো থাকতে পারে। এরপর তো আমরা আলোচনা করেছি চলতি সম্পদ কোনগুলো। চলতি সম্পদ আমরা যে সম্পদগুলো যে লেনদেনগুলো নিয়মিত হয়, সাধারণত এক বছরের কম সময়ের জন্য এগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার চলতি সম্পদ। যেমন নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য বিল, অগ্রিম খরচ, বকেয়া আয়, সমাপরি মণিহারি বা অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত সাপ্লাইস, সমাপরি মজুত পণ্য, এগুলো প্রত্যেকটি হচ্ছে কি তোমার চলতি সম্পদ। আর অলি সম্পদ আমরা বলেছি। তো মোটামুটি এই ছিল আমাদের হিসাব সংক্রান্ত ক্লাস। আমরা ভবিষ্যতে যখন আর্থিক অবস্থার বিবরণী, রেয়ামিল এগুলো করব, ওখানে আমাদের এই বিষয়গুলো আরও পাবো, এবং তোমাদের মূলধন এবং মুনাফাজাতীয় লেনদেন যে অধ্যায়টি আছে ওখানে আমরা এই বিষয়গুলো আরও আলোচনা করতে পারবো। তা আজকের ক্লাসটা এখানেই আমরা সংক্ষেপে হিসাব নিয়ে আলোচনা শেষ করতে পারি। তো তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং, এটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো বিশেষ প্রয়োজন হয়, কোনো কিছু জানতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, এই হচ্ছে আমার নাম্বার। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।